কনগ্রুয়েন্সির উপরে যে কাজ ধারণা অনেক দিন ধরে আমি করিয়েছি কনগ্রুয়েন্সি, হয়তো কোনো একদিন আবার ওই কনগ্রুয়েন্সির উপরে কাজ করব। জ্যামিতিতে কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, বারবার বলেছি লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, আর হচ্ছে কনগ্রুয়েন্সি। এর উপরে দাঁড় করিয়েই মানে পুরো জ্যামিতির যে অ্যাডভান্স লেভেলটা তৈরি হবে। আজকে জ্যামিতির একটা বিষয় নিয়ে মানে কনগ্রুয়েন্সির পরে বাংলায় বলে সদৃশতা বা সিমিলারিটি, এইটা নিয়ে আলোচনা করব। সদৃশতা বা সিমিলারিটি এর সঙ্গে কনগ্রুয়েন্সির কি পার্থক্য সেটা আগে একটু আলোচনা করে ঠিক করে নেওয়া যাক। কনগ্রুয়েন্সি মানে টুইন, যমজ। তোমরা আমাদের আমার এক পরিচিত একজন আমার বন্ধু স্থানীয়, তার দুটো ছেলে হয়েছে যমজ, আমি নাম দিয়েছি নাট বল্টু। একজনের নাম নাট, একজনের নাম বল্টু, এভাবেই নামগুলো দেয়। তুলতুলি, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তা যমজ মানে হচ্ছে একদম ডিটো, সেম টু সেম। তা সিমিলারিটি বা সদৃশতার ব্যাপারটা কি, সেটা হচ্ছে সিমিলারিটি বা সদৃশতা হচ্ছে, হ্যাঁ যমজ তো হতেই পারে। আমি মেয়েকে নিয়ে যখন স্কুলে যেতাম, ওই স্কুলে অনেকে বলতো, মানে ছোটবেলার কথা বলছি, দেখলেই বোঝা যায় তোমার মেয়ে। এইখান থেকেই সিমিলারিটি, সদৃশতার ধারণা তৈরি হচ্ছে। অর্থাৎ সদৃশতা বা সিমিলারিটি বলতে বোঝায় সাইজ মে ডিফার বাট শেপ ইজ ইকুয়াল। আমি একটা ছবি আঁকছি, এই যে তিনটে ত্রিভুজ আমরা আঁকলাম, তিনটে ট্রায়াঙ্গেল, এই তিনটে ট্রায়াঙ্গেলের মধ্যে কোন দুটো ট্রায়াঙ্গেলকে তোমাদের দেখে মনে হচ্ছে এই দুটো যেন একই গোত্রের, একই বংশে? এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি। কোন দুটো ট্রায়াঙ্গেল বলবে? এ আর বি। তাহলে বুঝতে পারছো সাইজ চেঞ্জ হয়ে গেছে, বাট শেপটা কিন্তু একই আছে, এর শেপটা আলাদা হয়ে গেছে। তা এইবার বলতো, আমি যদি বলি সমস্ত সর্বসম ত্রিভুজ সদৃশ, কিন্তু সব সদৃশ ত্রিভুজ সর্বসম নয়, কথাটা কি ঠিক? তাহলে এই জিনিসটা আগে ফিল করো, সদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেলস, এটা মানে হচ্ছে যাদের দেখলে মনে হয় হ্যাঁ এরা না একই বাড়ির, বড় ছেলে ছোট ছেলে। তা একই বাড়ির যদি যমজ দুই ছেলে হয়, যমজ দুটো ছেলে, তারাও তো একই বাড়ি, তাহলে সর্বসম ত্রিভুজগুলোকে
আমরা সদৃশ ত্রিভুজ বলতে পারি কিনা? কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস আর সিমিলার ট্রায়াঙ্গেলস। একটা বাড়ির একটা ছেলের বয়স 10 বছর আর একটা ছেলের বয়স 15 বছর। তাহলে এই দুটো ছেলে তো যমজ নয়, বাট ওরা একই বাড়ির ছেলে। দেখলে মনে হয় হ্যাঁ এদের বাবা হরিবোল মিস্ত্রি। হরিবোল মিস্ত্রির দুটো ছেলে, একটা ছোট একটা বড়। তাহলে এরা হচ্ছে সিমিলার, কিন্তু কনগ্রুয়েন্ট নয়, যমজ নয়। এদের সাইজ আলাদা, কিন্তু শেপটা সেম। তাহলে এইবার তোমরা লেখো, একটু নোট ডাউন করো। কনগ্রুয়েন্সি আর হচ্ছে সিমিলারিটি। বাংলায় সর্বসমতা আর এটা হচ্ছে সদৃশতা। যাদের বাংলায় লেখার ইচ্ছা লিখে দিতে পারো। কনগ্রুয়েন্সিতে হচ্ছে বলতে পারি টুইন, ডিটো, shape and size both equal। এতগুলো ওয়ার্ড দিয়ে কনগ্রুয়েন্সিকে আমরা ডিফাইন করতে পারি। সিমিলারিটিতে শেপ ইকুয়াল বাট সাইজ মে ডিফার। মেটাকে আমি রিং করে দিলাম, মানে সাইজ আলাদা হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমরা বলতে পারি all congruent figures are similar, but all similar figures may or may not be congruent। আমাদের ট্রায়াঙ্গেলের উপরেই কাজ করতে হয়। অলরেডি কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস আমাদের কমপ্লিট হয়েছে, জিনিসগুলো জানা হয়েছে। এবার দুটো ট্রায়াঙ্গেল সিমিলার কিনা, মানে তারা সদৃশ কিনা, সেটা আমরা কি করে বুঝব? আচ্ছা, দুটো ট্রায়াঙ্গেল, মন দিয়ে শুনবে, কিন্তু প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট যদি বলা হয়, তার মানে আমাদের চোখের সামনে কি আসছে? একদম হুবহু দুটো ত্রিভুজ এসছে। এই ত্রিভুজের একটা বাহু ওই ত্রিভুজের কারেসপন্ডিং সাইডের সঙ্গে পুরোপুরি ইকুয়াল। মানে একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটে অ্যাঙ্গেল এরকম হয়, 40 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে 80 ডিগ্রি, তাহলে আর একটা ট্রায়াঙ্গেলেরও 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি হবে। বলো শুভ্রজিৎ, তাহলেই কি দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়? হ্যাঁ, তাহলে একদম রাইট।
বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলেই অ্যাসিড টেস্ট বলে ওটা, কনগ্রুয়েন্সির অ্যাসিড টেস্ট, বাহুগুলোর দৈর্ঘ্য সমান। কোণগুলো যদি সমান হয় তাহলে কিন্তু সেটা কনগ্রুয়েন্ট হতেও পারে, নাও হতে পারে। দেখো আমি একটা ছবি আঁকছি, ধারণা পরিষ্কার করো। দেখো আচ্ছা, আগে এইটা বলো তো, এইটা আমি কি এঁকেছি বলো তো, বলো কি এঁকেছি? একটা অ্যাঙ্গেল এঁকেছি তো, মনে করো এটার এটার ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি, তাই তো? মনে করো 20 ডিগ্রি এঁকেছি। আচ্ছা, এটা যদি বাড়িয়ে দিই তাহলে কি এইটা কি 40 ডিগ্রি হয়ে যাবে? 20 ডিগ্রি থাকবে, তাই না? তাহলে এইবার এই ধারণা যদি তোমাদের কাছে থাকে, অর্থাৎ অ্যাঙ্গেলের যে দুটো আর্ম সেটাকে যদি বিরাট বড় এক্সটেন্ড করে যত খুশি এখান থেকে কল্যাণী অবধি নিয়ে গেলাম একটা কোণের দুটো বাহু, তাহলে কোণের মানের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি যদি এই একটা ট্রায়াঙ্গেল ড্র করি বাবা, এইটা ধরো 40 ডিগ্রি, এইটা ধরো 60 ডিগ্রি, আর এইটা মনে করো 80 ডিগ্রি। এইবার যদি এইরকম একটু বড় করে ত্রিভুজটা আঁকি, সেটাও মেপে দেখলাম 40 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই দুটো ত্রিভুজ কি সর্বসম বলা যাবে? কিন্তু বলা যাবে। তার মানে একটা দুটো ত্রিভুজের মধ্যে যদি অনুরূপ কোণগুলি সমান হয়, যাও তোমাদের ছুটি, ছুটি, যদি তিনটে কোণ, একটা ত্রিভুজের তিনটি কোণ আর একটা ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের সঙ্গে যদি সমান হয়, তাহলে কিন্তু কনগ্রুয়েন্ট বলার ক্ষেত্রে আমি কিন্তু কনফিডেন্ট নই। কনগ্রুয়েন্ট হতেও পারে, নাও হতে পারে। হতে পারে কেন? এটা যেমন না বোঝালাম, ধরো আমি আর একটা ট্রায়াঙ্গেল ড্র করেছি, এইটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা 40 ডিগ্রি, এইটা 80 ডিগ্রি। এই দুটো ত্রিভুজ কনগ্রুয়েন্ট হতে পারে, কিন্তু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কিন্তু কনগ্রুয়েন্ট নয়। তার মানে দুটো ত্রিভুজের কারেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো যদি ইকুয়াল হয়, তাহলে দে মে বি কনগ্রুয়েন্ট অর মে নট বি কনগ্রুয়েন্ট, সর্বসম হতেও পারে, নাও হতে পারে। বলো ক্লিয়ার? ভালো না? কিন্তু কিন্তু ভাবো, যদি দুটি ত্রিভুজের বাহুগুলো কারেসপন্ডিং সাইডস গুলো যদি ইকুয়াল হয়, মনে করে একটা ত্রিভুজের বাহু হচ্ছে 7, 10 আর হচ্ছে 8, 7, 10, 8। শুভ্রজিৎ আবার গুণে দেখছে যে 7, 10, 8 দিয়ে ত্রিভুজটা সত্যি সত্যি গঠন করা যাবে তো? দুটো ত্রিভুজের, একটা ত্রিভুজের দুটি বাহুর যোগফল তো আর একটা বাহু থেকে বড় হবে, দেখিনি হচ্ছে কিনা, কারণ আমি আগে একবার 3, 2, 5 দিয়ে বলেছিলাম। এরকম সতর্ক থাকা দরকার আছে। তাহলে 10, 8 আর 7। এবার যদি পাশে আর একটা ত্রিভুজ আঁকি 10, 8, 7 দিয়ে, তাহলে বলো ত্রিভুজ দুটো যমজ হলো না? তখন কি আর তুমি কোণের ক্ষেত্রে যেরকম আমি ত্রিভুজটা ছোট বড় করে একে সমান কোণই দেখিয়েছি, বাহুর ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়।
তাহলে যদি তিনটি বাহু সমান হয় আর একটা ত্রিভুজের, তাহলে সেটা কিন্তু অবশ্যই সর্বসম বা কনগ্রেন্ট হবে। যে কারণে এস 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 সাইড 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 এই ক্রাইটেরিয়াটা আমরা ব্যবহার করে থাকি। তা দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়েই গেল, তাহলে সদৃশ্য তো হবেই, কারণ সর্বসম ত্রিভুজ অবশ্যই একই বাড়ির দুটো বাচ্চা, যমজ বাচ্চা, তারা একই গোত্রের, ওরাংওটাংয়ের পরিবারের নয়, তাই না? হ্যাঁ, একটা ওরাংওটাংয়ের বাচ্চা একটা মানুষের বাচ্চার পার্থক্য থাকবেই, দেখলেই বোঝা যাবে ওটা মানুষের বাচ্চা, এটা ওরাংওটাংয়ের বাচ্চা। তাহলে এই যে ধারণাটা হলো যে দুটো সমান একই গোত্রের যদি এরকম দুজনকে খুঁজে পাই, সে একজন একটু ছোট থাকুক একটু বড় থাকুক বা দুজন সমানই থাকুক, তারা কিন্তু সদৃশ্য। তাহলে এই যে অলরেডি একটা কিন্তু ধারণা আমরা তৈরি করে ফেলেছি যে দুটি ত্রিভুজ সদৃশ্য হতে গেলে কি হতে হবে, তাদের তিনটি কোণ আর একটা ত্রিভুজের তিনটি অনুরূপ কোণের সঙ্গে সমান হতে হবে, তাই তো? বলো, ক্লিয়ার? তাহলে তোমরা লেখো একটু, আমি বলছি। ইন টু সিমিলার ট্রায়াঙ্গেলস, মানে দুটো সদৃশ ত্রিভুজে, তোমরা ইংলিশে লেখো তাহলে সেটা আরো তোমাদের পক্ষে ভালো হবে। ইন টু সিমিলার ট্রায়াঙ্গেলস all corresponding angles are equal, বলে এই ছবিটা দাও 40 60 80 40 60 80, একটা ছোট ত্রিভুজ করো একটা বড় ত্রিভুজ করো। এই একটা খাবার জিনিস দিয়ে সদৃশ্যতা বোঝাও তো। তোমরা মিষ্টির দোকানে গেছো তো, রসগোল্লা কিনতে গেছো, 5 টাকার রসগোল্লা কিনবে না 10 টাকার রসগোল্লা কিনবে সেটা ভাবছো। তা 5 টাকার রসগোল্লা 10 টাকার রসগোল্লা তারা সদৃশ্য না? একটা ছোট একটা বড়, কিন্তু রসগোল্লা তো। আর একটা ধারণা সদৃশ্যতার সম্পর্কে, এটা 10 10 8 18, হ্যাঁ যাক, এবার হবে। এই নজরটা দরকার। 10 সেন্টিমিটার 9 সেন্টিমিটার 18 সেন্টিমিটার। এইবার আমি আরেকটা ত্রিভুজ আঁকছি। এই যে তিনটে ভার্টেক্স তো, এই ভার্টেক্সে অঙ্কিত বসে আছে, এই ভার্টেক্সে শুভ্রজিৎ, আর এই ভার্টেক্সে অরিজিৎ। তিনজন তিনটে ভার্টেক্সকে টানার চেষ্টা করছে সমান বল দিয়ে। হ্যাঁ, অঙ্কিত আবার একটু হেলদি বলে ও একটু জোরে টান দেবে তা হবে না, সবাই সমানভাবে টানবে, সমানভাবে। এও যদি যে বলে টানবে, শুভ্রজিৎ অরিজিৎ তারাও সেই বলে টানবে, তাহলে এটা একটা সাম্যাবস্থায় ওর এক্সপ্যানশনটা হলো। এইবার এরকম টানাটানির পরে ট্রায়াঙ্গেলটা এরকম হয়েছে 20 18 36। বলতো, দেখে বলতো যে কি একটা যেন খুঁজে পাচ্ছি এই দুটোর মধ্যে একটা মিল। হ্যাঁ,
সবাই 2 গুণ হয়েছে, 10টা 20 হয়েছে 2 গুণ হয়েছে, 18টা 36 2 গুণ হয়েছে, 9 দুনি 18। তার মানে এবার এই ত্রিভুজটাকে তুমি সদৃশ বলবে তো? তাহলে এইরকম ছবিটা এঁকে তুমি নিচে লেখো the corresponding sides of two similar triangles are proportional. মানে ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। 10টা 20 হলো, 18টা 36 হয়েছে, 9টা 18 হয়েছে। 9 কে 2 দিয়ে গুণ করে 18, 10 কে 2 দিয়ে গুণ করে 20, 18 কে 2 দিয়ে গুণ করে 36। তাহলে কি সমানুপাতিক? যেটা একটু আগে শুভজিৎ বলল যে বাহুগুলির অনুপাত সমান। তাহলে এইবার আমরা পরিষ্কার বুঝতে পারছি যে দুটো সদৃশ ত্রিভুজ বা দুটো সিমিলার ট্রায়াঙ্গেলস তার দুটো প্রপার্টি তৈরি হলো। কি প্রপার্টি? একটা হচ্ছে অল কারেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অর্থাৎ দুটো ত্রিভুজেরই সমস্ত অনুরূপ কোণগুলি সমান। আর একটা কি প্রপার্টি হলো? অল কারেসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল, অর্থাৎ অনুরূপ বাহুগুলি অনুপাত সমান। এই হচ্ছে দুটো সদৃশ ত্রিভুজের ধর্মাবলী, দুটো ধর্ম। বলো, ক্লিয়ার সকলের কাছে? এইবার যেভাবে দুটো সর্বসম ত্রিভুজ, মানে দুটো ত্রিভুজ সর্বসম কিনা, দেখো আমি কিন্তু তোমাদের গল্প করে করে সুন্দর করে আস্তে আস্তে বোঝাচ্ছি, এগুলো কিন্তু কোনো বইতে লেখা নেই, 1 নম্বর। আর 2 নম্বর, যখন তোমাদের সিলেবাসে সদৃশতা আসবে, মোস্ট প্রবাবলি 10-এ হয়তো আছে, আমরা তো 2 ধাপ এগিয়ে যাবো সবসময়, যখন আসবে তখন তোমাদের কাছে এটা একদম মানে খুবই সোজা লাগবে। অনেক আগেই আমরা এটাকে তৈরি করে ফেলছি। তা দুটো ত্রিভুজ তোমাকে দেওয়া আছে, খাতায় এঁকে দিয়েছেন মাস্টারমশাই। বলল, এই মেহেদি, এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা টেস্ট করো। মেহেদি কাঁচি নিয়ে, আমি আগেও মজা করে বলেছি, মেহেদি কাঁচি নিয়ে দুটো ত্রিভুজ কাটাকাটি করে মেলানোর চেষ্টা করছে। বাবা এসে একটা ঠাস করেছ, হ্যাঁ, কাঁচি দিয়ে কেটে খাতার পেজটা নষ্ট করলি, পয়সা দিয়ে কিনতে হয় না। তাই জন্যই তো কোনো এক বিখ্যাত গণিতবিদ এই সর্বসমতার সূত্র বা কনগ্রুয়েন্সির ওই যে 3টে ক্রাইটেরিয়া তৈরি করে দিয়েছিলেন, SAS, SSS, AAS আর HS। আবার কেউ ASS করে দিও না, তাহলে যে ASS করবে সে নিজে ASS হয়ে যাবে। তাহলে এইবার দুটো ত্রিভুজ ঠিক একইভাবে এই দীপজ্যোতির খাতায় কেউ এঁকে দিয়েছে। দীপজ্যোতিকে মাস্টারমশাই বলেছেন যে এই দুটো ত্রিভুজ সর্বসমতার দরকার নেই, সদৃশ কিনা তুমি টেস্ট করো। তখন দীপজ্যোতি ওই কাজ করছে, বলে এটা তো কাঁচি দিয়ে কেটে কিছু হবে না। সর্বসমতা যেমন কাঁচি দিয়ে কেটে দুটো ত্রিভুজকে খাতা থেকে তুলে নিয়ে এসে মেশানো যায়, একদম যদি একজন আর যে পরে পুরো চেপে বসে তাহলে তো আমি সর্বসম বলতে পারতাম, কিন্তু সদৃশ কি করে বোঝাবো, কেটে বোঝাবো কি করে? ও কাঁচি নিয়ে ভাবছে যে কাটবো কি কাটবো না, কেটে লাভ হবে না তো। এবার বাবা দূর থেকে দেখছে, দীপজ্যোতিকে বাবা বলছে, বাহ, ভেরি গুড, আমার পৃষ্ঠাটা নষ্ট করে।
ও ফিল করেছে যে কেটে কিছু হবে। তাহলে এবার কোনো গণিতবিদের সাহায্য আমাকে নিতে হবে, কোনো একটা যন্ত্র আবিষ্কার করতে হবে বা কোনো একটা নিয়ম আবিষ্কার করতে হবে, যে নিয়মের মাধ্যমে দূর থেকে দেখেই বোঝা যাবে হ্যাঁ এরা সদৃশ্য, এরা সদৃশ্য নয়। তাহলে সেই রুলটা কি? এখানেও কিন্তু ওই সর্বসমতার মতন রুল আছে, কিন্তু রুলগুলো একটু অন্যরকম। প্রথম রুল হচ্ছে, লেখো রুল ফর সিমিলারিটি। প্রথম রুল হচ্ছে এ রুল। এ রুল মানে এ ফর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল রুল। আচ্ছা, একটু আগেই আমরা এটা জেনেছি যে দুটো সদৃশ ত্রিভুজ বা দুটো সিমিলার ট্রায়াঙ্গেলসের কারেসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল হয়, তাই না? একটা 40, একটা 60, আর একটা 80। আর একটা বড় করে ত্রিভুজ এঁকেছি 40, 60, 80। আচ্ছা, সাগ্নিক বলছে যে তিনটে কোণ সমান করার দরকারটা কি? দুটো কোণ সমান করলেই তো হয়, থার্ডটা তো অটোমেটিক সমান হবে। যদি এই ট্রায়াঙ্গেলে 40, 60 থাকে আর ওই ট্রায়াঙ্গেলে 40, 60 থাকে, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। সেটা করতে গেলে বাকি কোণটা তো 80 ডিগ্রি, ওটাও 80 ডিগ্রি হবে। তাহলে দুটো ত্রিভুজ সদৃশ আমি কি করে বলতে পারি? যদি দুটো ত্রিভুজের দুটি অনুরূপ কোণ সমান হয়। অ্যাঙ্গেল প্রপার্টি বলে এ রুল অফ সিমিলারিটি। বলো ক্লিয়ার? যদি কেউ এ এ এ মানে তিনটে এ দিয়ে রুলটা বলে, সে ভুল নয়, কিন্তু সে একটু বুদ্ধি কম, এটা বলা যেতে পারে, কি তাই না? সে জ্যামিতির ওই ধারণাটা যে তিনটি কোণের মান 180 ডিগ্রি, এটা হয়তো সে জানে না, তাই না? না হলে সে এ রুলটা বলবে কেন? রুল বললেই তো বাকি অ্যাঙ্গেলটা সমান বোঝা যাচ্ছে। বলো ক্লিয়ার? তাহলে এ রুলে আমি বলছি, এইভাবে বলছি, ইফ two angles of a triangle are equal to the corresponding angles of other triangle, then the two triangles are similar. একটা ছবি আমরা দেখে দিতে পারি। ধরো এটা 30 ডিগ্রি, এইটা মনে করো 50 ডিগ্রি, এর থেকে একটু বড় ভাই আঁকো, এইটা 30 ডিগ্রি, এইটা 50 ডিগ্রি। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, এ বি সি, আর এটা মনে করো ডি ই এফ। এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার বাই দিস প্রপার্টি এ রুল অফ সিমিলারিটি। এখন এই দুটো ট্রায়াঙ্গেল যে সিমিলার, সেইটা প্রেজেন্ট করব কি করে? আমরা যখন সর্বসম ত্রিভুজের সর্বসমতা করেছিলাম, তখন আমরা অনুরূপ শীর্ষবিন্দুগুলোকে নিয়ে ভেবেছিলাম যে এই এ বিন্দুটার
অনুরূপ বিন্দু এখানে কোথায় আছে? বি বিন্দুর অনুরূপ বিন্দুটা এখানে কোথায় আছে? সি বিন্দুটার অনুরূপ বিন্দুটা এখানে কোথায় আছে? এবং তোমাদের কাছে জলের মতন পরিষ্কার যে 50 ডিগ্রিতে বসে আছে বি, 50 ডিগ্রিতে বসে আছে ই, তাহলে বি কার সঙ্গে অনুরূপ? বি ই এর সঙ্গে অনুরূপ। 30 ডিগ্রিতে বসে আছে সি, 30 ডিগ্রিতে বসে আছে এফ, তাহলে সি এফ এর সঙ্গে অনুরূপ। তাহলে এইবার আমরা যখন দুটো ত্রিভুজ সিমিলার লিখব সিম্বলিক্যালি, চিহ্ন দিয়ে লিখব, তখন কিন্তু অবশ্যই এই অনুরূপ ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এলোমেলো করে লিখলে হবে না। তুমি ট্রায়াঙ্গেল এবিসি সিমিলার ট্রায়াঙ্গেল ইএফডি এরকম করে যে কোনো ভাবে কিন্তু প্রেজেন্ট করলে হবে না, যেন বোঝা যায় যে আমি সিম্বল দিয়ে যখন লিখব, লেটারটা ইউজ করে যখন ট্রায়াঙ্গেলটা মেনশন করব, তখন যেন বোঝা যায় ওই সিম্বলটা থেকেই, ওই প্রেজেন্টেশন থেকেই বোঝা যায় যে কোন অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলের সঙ্গে ইকুয়াল। তাহলে এখানে আমরা বলবো, দেখো ট্রায়াঙ্গেল এ বি সি, এই হচ্ছে সিমিলার সিম্বল, সিমিলার ট্রায়াঙ্গেল এবিসি, দেখো চিহ্নটা। এইবার ট্রায়াঙ্গেল এর সঙ্গে আছে ডি, বি এর সঙ্গে আছে ই, আর সি এর সঙ্গে আছে এফ। এইবার তোমাদের মাথায় এই প্রশ্নটা আসতে পারে, এভাবে আমি লিখলাম কেন? এভাবে লিখে আমার সুবিধা কি আছে? সুবিধা তো একটা আছেই। কি সুবিধা? তুমি এখন বলতে পারো কি? অ্যাঙ্গেল এ, এবার ছবি ভুলে যাও, অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল এফ। এই চিহ্ন থেকে কোনটা কোন কোণের সঙ্গে সমান সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। শুভ্রজিৎ শুরুতে বলেছিল যে দুটি ত্রিভুজ সর্বসম যদি হয়, এই তাহলে বাহুগুলি সমান অনুপাতে থাকবে। এবার দেখো, এই যে এইভাবে লেখার জন্য আমরা বলতে পারি এই ত্রিভুজের এবি বাহু ইজ টু এই ত্রিভুজের ডিই বাহু। কেন? এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর, এটারও 1 নম্বর, এটা 2 নম্বর, ইকুয়াল টু বিসি, বিসি ইজ টু ওই ত্রিভুজের ইএফ, বুঝতেই পারছো, ইকুয়াল টু এসি ইজ টু, দেখো ফার্স্ট অ্যান্ড থার্ড, তাহলে ডিএফ, এসি ইজ টু ডিএফ। দেখো কি সুন্দরভাবে আমরা এখন কিন্তু বলতে পারছি যে কোন বাহুগুলোর অনুপাত সমান, সেই অনুপাতগুলো কিন্তু এই প্রেজেন্টেশন থেকেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারছি। এই জন্য ভীষণ ভাইটাল এই সিমিলারিটির ক্ষেত্রে সিকোয়েন্স মেনটেন করা, সর্বসমতার ক্ষেত্রেও তাই এবং সদৃশতার ক্ষেত্রেও তাই। যদি তুমি সিকোয়েন্স মেনটেন না করো, তাহলে সেটাকে ভুল বলে গণ্য করা হবে এবং তোমার পরবর্তীকালে তোমার এইসব রেজাল্টগুলো লেখার ক্ষেত্রে তুমি অসুবিধায় পড়বে। বলো, সকলের কাছে ক্লিয়ার? তোমরা সব নোট ডাউন করে নিয়েছো? এইবার সেকেন্ড রুলে যাব। এস এস এস, দুটো রুল কনগ্রুয়েন্সিতেও আছে, সিমিলারিটিতেও আছে, কিন্তু দুটো রুল কিন্তু এক নয়। তোমরা জানো কনগ্রুয়েন্সিতে এস 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 কি ছিল? একটা ত্রিভুজের 3টি বাহু আর একটা ত্রিভুজের 3টি বাহু সঙ্গে অনুরূপ বাহুর সঙ্গে যদি সমান হয়, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম বা কনগ্রুয়েন্ট হবে। এখানে কিন্তু সমান নয়, এখানে হচ্ছে অনুপাত। ওই যে বললাম না, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর সম্পর্ক কি? হ্যাঁ, ইকুয়াল তো হতেই পারে। এই যদি ইকুয়াল হয় তাহলে অনুপাত কত হবে? 1 হবে।
তাহলে অনুপাতগুলো তো সমান সমান হলোই, 1:1 1:1 1:1। সেক্ষেত্রে কি দুটো ত্রিভুজ, যদি এরকম প্রশ্ন হয় যে দুটি ত্রিভুজ তার বাহুগুলির অনুরূপ বাহুগুলির অনুপাত 1:1, এখান থেকে তুমি কি কি সিদ্ধান্ত নিতে পারো? ABCD করে 4টে অপশন দেওয়া আছে। আমরা সিদ্ধান্ত নেব ত্রিভুজ দুটি সদৃশ এবং সর্বসম, সিমিলার অ্যান্ড কনগ্রুয়েন্ট। তাহলে SSS ক্রাইটেরিয়াটা এটা এক্সপ্লেন করছি, এটা কি বলছে, এটা কি মিন করছে? ইফ 3 sides of one triangle are proportional to three corresponding sides of another triangle, then they are similar. সর্বসমতার ক্ষেত্রে তিনটি বাহু সমান এটা বলা ছিল, এখানে কিন্তু সমানের কথা বলা হয়নি, এখানে অনুপাতটা সমান সেটা বলা হয়েছে। আমরা যদি একটা ছবি আঁকি, সিক্স সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এবার যদি আমরা আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করি, নাইন সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করো, দুটো ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলি সেগুলো কিন্তু সমান অনুপাতে আছে। কিরকম? আমি বললাম এটা এ বি, এটা সি, এইটা পি, এইটা কিউ, এইটা আর। তাহলে এবি বাই পি কিউ 6/9, that is 2/3. AC by PR 8/12, that is 2/3. BC by QR 10/15, that is 2/3. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে ত্রিভুজের তিন জোড়া এই যে অনুরূপ বাহু, এরা সমান অনুপাতে আছে। তাহলে এখন আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেলস। এবং আমরা এই যে প্রেজেন্টেশনটা কিভাবে করব, ট্রায়াঙ্গেল BCA সিমিলার ট্রায়াঙ্গেল, এইবার বলো, আমি ট্রায়াঙ্গেল ABC লিখিনি, আমি BCA লিখেছি। তাহলে PQR দিয়ে আমি কি করে এবার আমি এই জায়গাটা সেটিং করব, দেখি কে বলতে পারো। হ্যাঁ বলো বলো। কিউ আর, তাহলে তোমাদের কাছে একদম স্পষ্ট হয়ে গেছে ধারণাটা যে কিভাবে সিকোয়েন্স মেনটেন করে আমাকে লিখতে হবে। সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস অর কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস এর ক্ষেত্রে এই সিকোয়েন্স মেনটেন করে লেখাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা অনেক স্টুডেন্টই মিস করে যায়। তাহলে এটা তোমাদের নোট ডাউন করা হয়ে গেছে।
এবার আর একটা ক্রাইটেরিয়া আছে, আর একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে SAS। তোমরা এই ক্রাইটেরিয়াটা কিন্তু কনগ্রুয়েন্সির মধ্যেও আছে, এটা তোমরা জানো, কিন্তু কনগ্রুয়েন্সির যে SAS ক্রাইটেরিয়া আর সিমিলারিটির যে SS ক্রাইটেরিয়া, দুটো কিন্তু ইকুয়াল জিনিস নয়, দুটোর মধ্যে একটা সামান্য পার্থক্য আছে। SAS ক্রাইটেরিয়া হচ্ছে একটা ত্রিভুজের, আমি আগে ছবিটা আঁকি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। ধরো একটা ত্রিভুজ আঁকছি এরকম, এইটা মনে করো 30 ডিগ্রি, এটা মনে করো 3 সেন্টিমিটার, এটা মনে করো 5 সেন্টিমিটার। আর একটা ত্রিভুজ আঁকছি, এইটা 30 ডিগ্রি, এটা 6 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। ভালো করে দেখো, কোণ দুটো সমান ঠিকই, কিন্তু কোণের যে ধারক বাহু দুটো, এটা 3, ওটা 6, মানে 3 কে 2 দিয়ে গুণ করে এটা পাওয়া গেছে, এটা 5, 2 দিয়ে গুণ করে পাওয়া গেছে 10। তার মানে যে বাহু দুটো ওই কোণটাকে ধরে রেখেছে, আর একটা ত্রিভুজের অনুরূপ সেই বাহু দুটো কিন্তু এই বাহু দুটোর সঙ্গে সমান অনুপাতে থাকবে। এটাই হচ্ছে SS ক্রাইটেরিয়া। কনগ্রুয়েন্সিতে কিন্তু তা ছিল না। কনগ্রুয়েন্সিতে ওই ধারক বাহু দুটো সমান, কোণটা তো সমানই আছে। তাহলে এখানে আমি বলতে পারি ABC XYZ, আমরা এখানে বলছি যে AB is to XY equal to BC is to YZ and angle B equal to angle Y। SS ক্রাইটেরিয়া বলছে যদি এরকম হয় তাহলেই দুটো ত্রিভুজ সদৃশ বা সিমিলার। এবং এটা আমরা প্রেজেন্টেশন কিভাবে করব? ধরো আমি লিখছি ট্রায়াঙ্গেল CBA সিমিলার টু ট্রায়াঙ্গেল, এইবার আমরা কি লিখব? ZYX। তাহলে সিকোয়েন্সটাও মেনটেন হলো, এবং এখান থেকে আমরা অন্যান্য বাহু কোন কোন বাহু সমানুপাতে আছে সেটা কিন্তু এখান থেকেই আমরা রেজাল্ট বের করতে পারি, যেটা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। তাহলে সদৃশতার সম্পর্কে যে ছোট্ট করে ধারণাটা আমরা তৈরি করলাম, এটা পরবর্তীকালে কাজে লাগবে। পরের ক্লাসে আমি এই সদৃশতা নিয়ে আরো কিছু প্রবলেম সাম করব, যাতে সদৃশতা সম্পর্কে ধারণাটা একেবারে ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা অ্যাপ্লিকেশন ফিল্ডেও যেন এটা দিয়ে কাজ করতে পারো। ঠিক আছে? আচ্ছা। এইটা একটা খুব ইন্টারেস্টিং বুদ্ধির একটা অঙ্ক, তোমাদের এটা হোমওয়ার্ক হিসেবে আমি দেব। এটা একটা অলিম্পিয়াডে এসেছিল অঙ্কটা। A, B, C represent
the length of a right triangle with B less than C less than A and L equal to 5A square plus 9B square plus 9C square. Find value of L by B square plus C square. A B C বাংলায় একটু ব্যাখ্যা করে দিচ্ছি। A B C একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, যেখানে B less than C less than A and L equal to 5A square plus 9B square plus 9C square. Find the value of L by B square plus C square. হলো স্কয়ার। ঠিক আছে। হলো স্কয়ারের কনসেপ্টটা যেটা আমি করেছিলাম, ভালো কথা মনে করে দিয়েছো। হলো স্কয়ার সম্পর্কে ধারণা তো আগের দিন একটা তৈরি করেছিলাম। এবার হলো স্কয়ারের ফর্মুলাটা, মানে একটা সৈন্য দল বর্গাকারে সাজানো আছে, তোমার দিকে আসছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে পুরো প্রচুর সৈন্য, কিন্তু ভিতরে ফাঁপা। ওটাই তোমার শত্রুপক্ষের কৌশল ছিল, যে ভিতরে অনেক সৈন্য নেই, ফাঁপা রয়েছে। এবং পুরো সৈন্যদলটা কিন্তু বর্গাকারে সাজানো, ভিতরটাও কিন্তু যে জায়গায় নেই সেটাও কিন্তু বর্গাকার, মানে স্কোয়ার শেপে রয়েছে। এইবার আমরা কি করে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা তৈরি করতে পারি, যে ফর্মুলার মাধ্যমে এই সৈন্য দলে আসলে সৈন্য সংখ্যা কত আছে সেটা বের করতে পারি। দেখো, তোমরা দেখছো এই যে কস দিয়ে দিয়েছি, এই জায়গায় সৈন্য নেই, বাকি জায়গায় সৈন্য আছে। এবং দেখো, আর একটা লাইন লাগবে না, 1 2 3, হ্যাঁ সরি, আর একটা লাইন। এই মাঝখানে এই জায়গাটা নেই, আর দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা বর্গাকার, একদম ইজি। দেখো, প্রথম যেটা জানতে হবে, হলো স্কয়ারের গভীরতা কাকে বলে, ডেপথ অফ হলো স্কয়ার। সেটা হচ্ছে তুমি কটা সৈন্য টোপকে তুমি গর্তে গিয়ে পড়লে, সেটাই হচ্ছে হলো স্কয়ারের ডেপথ। তাহলে বলো ডেপথ কত? 2। তুমি যে কোনো দিক থেকে দুটো সৈন্য টপকালেই গর্তে গিয়ে পড়ছো, তাই না? তাহলে আমরা লিখছি ডেপথ অফ হলো স্কয়ার ইকুয়াল টু 2, বা শূন্য গর্ভ বর্গাকারের গভীরতা হচ্ছে 2। এইবার
যদি এখান থেকে কেউ দেখে বা এখান থেকে কেউ দেখে, সে তো আর ভিতরের গর্তটা বা হলোটা দেখতে পাচ্ছে না, সে দেখছে 6টা রো আছে, 6টা কলম আছে। তাহলে সে আপাতভাবে কতগুলো সৈন্য উপলব্ধি করবে? 6 স্কয়ার, দ্যাট ইজ 36টা। তাহলে আমরা লিখছি অ্যাপারেন্ট নাম্বার অফ সোলজার্স ইকুয়াল টু 6 স্কয়ার, দ্যাট ইজ 36। এইবার অ্যাকচুয়াল কত? ভিতরে 4টে বাদ যাচ্ছে, তাই তো? অ্যাকচুয়াল নাম্বার অফ সোলজার্স 36 মাইনাস 4, দ্যাট ইজ 32। কিন্তু এটা তো তোমার কাছে একদম ছোট জিনিস, দেখেই তুমি এই ক্যালকুলেশনটা করতে পারো। এখন ধরো 40টা রো, 40টা কলম, আর গভীরতা মনে করো 5, তাহলে তুমি কি করে করবে? 200টা রো, 200টা কলম, গভীরতা 8, মানে 8টা সৈন্য টপকালে ভিতর ফাঁপা। তাহলে তখন কিভাবে করবে? তখন তো তুমি এত সহজে ক্যালকুলেশনটা নামাতে পারবে না। তার জন্য একটা জেনারেল একটা ফর্মুলা ফ্রেম করার দরকার আছে। ভালো করে খেয়াল করো, এইটা একটা বর্গক্ষেত্র যেখানে 6টা রো, 6টা কলম আছে। 6 জায়গায় যদি আমি x ভাবি, তাহলে এই বড় বর্গক্ষেত্রটার মধ্যে কটা সৈন্য থাকবে? এক্সট্রা রো, এক্সট্রা কলম, তাহলে কটা হবে? x স্কয়ার, তাই না? তাহলে এইখান থেকে এই অবধি এই যদি এক্সট্রা কলম আর এটাও যদি এক্সট্রা রো হয়, তাহলে অ্যাপারেন্ট নাম্বার অফ সোলজার্স 36 এর জায়গায় 6 স্কয়ারের জায়গায় হবে x স্কয়ার। বলো ঠিক কি না? এইবার অ্যাকচুয়াল নাম্বার অফ সোলজার্স, এই x স্কয়ার থেকে আমি ভিতরের ফাঁপা জায়গাটা বাদ দেবো। তা ভিতরের ফাঁপা জায়গায় কটা রো আর কটা কলম আছে সেটা ভাবতে হবে। ধরো আমি গভীরতা বললাম 2 এর জায়গায় h, মানে এইটা হচ্ছে h বা এইটা হচ্ছে h। তাহলে এই যে ভিতরের যে ফাঁকা বর্গক্ষেত্র, এখানে যেমন দুটো রো, দুটো কলম, তাহলে এই জায়গাটার কটা কলম থাকবে? এদিক থেকে h কমবে, ওদিক থেকে h কমবে, তাহলে কত হবে? x মাইনাস 2h। আর এইটাও কিন্তু তাই হবে, x মাইনাস 2h। তাহলে ভিতরে যে ফাঁকা জায়গাটায় x মাইনাস 2h টা রো আর x মাইনাস 2h টা কলম রয়েছে। তাহলে ভিতরের সৈন্যটা কত রয়েছে? এই যে আমরা এইখানে x স্কয়ারের থেকে আমরা কি মাইনাস করব? x মাইনাস 2h তার হোল স্কয়ার। গ্রুপে অলরেডি অনেকে দেখেছো, তবুও আমি ভিডিওটা পোস্ট করব। এই মহিষাসুরমর্দিনী, আমি কিছু বছর আগে এটা তৈরি করেছিলাম এই শূন্যগর্ভ বর্গাকারকে বোঝানোর জন্য। ক্লাস 10-এ দ্বিঘাত সমীকরণের মধ্যে এই শূন্যগর্ভ বর্গাকারের একটা মাত্র অঙ্ক উদাহরণে করে দেওয়া আছে। আন্দুল স্কুলের অঙ্ক। আন্দুল স্কুলে ছাত্রছাত্রীদের সাজানো নিয়ে একটা অঙ্ক হল স্কয়ারের কনসেপ্ট দিয়ে করতে হয়েছিল। অনুশীলনীতে কোনো অঙ্ক নেই। তা তোমাদের ধারণাটা আগে পরিষ্কার হওয়া দরকার, তারপরে তোমাদের যখন দ্বিঘাত সমীকরণটা আমি
কমপ্লিট করব, তখন তোমরা এই ফর্মুলাটা আমি কিছুদিন পরেই এই হল স্কয়ারের আজকের যে অংশটা আমি তোমাদের করালাম এরপরেই দ্বিঘাত সমীকরণের ধারণাটা পরিষ্কার করে হল স্কয়ারের বেশ কিছু প্রবলেম সাম আমি তোমাদেরকে দেব, সেটা তোমরা করবে। আজকে এই পর্যন্ত। তোমরা একটু ভিডিওটা শেষের দিকটা বা পারলে পুরোটাই একটু দেখো, তাহলে তোমাদের ভালো হবে। ঠিক আছে? সবাইকে গুড নাইট।